Welcome to everyone and good evening to your YouTube channel WBPSC GS 101। তো আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া পার্ট 1 আমি আলোচনা করব। তো এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যার উপর মূল দায়িত্ব ছিল আমাদের সংবিধান রচনার, তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমরা কিভাবে পেলাম, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির জন্য আমাদের যে সংগ্রাম আন্দোলন সেগুলো আমি আগের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছি। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কম্পোজিশনটা নিয়ে আলোচনা করব। এই ক্লাসটাকে আমি দুটো ভিডিওতে আমি আলোচনা করব। আজকে পার্ট 1 আলোচনা করব, নেক্সট দিন আলোচনা করব কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি পার্ট 2। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কম্পোজিশনস, জেনারেল কিছু ইনফরমেশনস নিয়ে। তো তোমাদের প্রত্যেককে আবার ওয়েলকাম WPSC GS 101 চ্যানেলে, যেখানে আমরা এডুকেটাররা তোমাদের বিভিন্ন বিষয়ে আমরা তথ্য দিয়ে থাকছি। এবং আমি যে আলোচনাটা করছি তোমাদের সাথে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনের, সেটা যে বইয়ের তথ্যগুলো আমি তোমাদের সাথে আলোচনা করছি সেই বইটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত। যে বইটা তোমরা প্রত্যেকেই ফলো করো, প্রত্যেকের কাছেই আশা করি এই বইটা রয়েছে। কিন্তু একটা বিষয়ে তোমরা কনফিউজ থাকো যে বইটা কিভাবে পড়বে, কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না। তো সেই সমস্যার সমাধানের উপায় হিসাবে এই চ্যানেলে আমি তোমাদের সাথে এই বইয়ের তথ্য আলোচনা করছি। সেই চ্যাপ্টারগুলো নিয়ে আমরা আলোচনা করব, যে চ্যাপ্টারগুলো আমাদের WBCS প্রিপারেশনের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ, এবং চ্যাপ্টারগুলো সেই জায়গাগুলোই আলোচনা করব যেগুলো আমাদেরকে পড়তে হবে। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি পার্ট 1, নেক্সট ভিডিওতে পার্ট 2 আলোচনা করব। আর তার পাশাপাশি তোমরা আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করেও লার্নিং অ্যাপের যে ক্লাস সেই ক্লাস তোমরা অ্যাক্সেস করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে লার্নিং অ্যাপ তার জন্য চিন্তা করার কোনো কারণ নেই। এই যে ভিডিও তোমরা দেখছো ডেসক্রিপশন বক্সেই লার্নিং অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, যে লিঙ্ক থেকে গিয়ে তোমরা ইজিলি অ্যাপ ডাউনলোড করে লার্নিং অ্যাপে আমরা যে ক্লাস নিয়ে থাকি সেই ক্লাসও তোমরা দেখতে পাবে, স্পেশাল ক্লাস এবং সাবস্ক্রাইব ক্লাস। কিন্তু সাবস্ক্রাইব ক্লাসের ক্ষেত্রে অবশ্যই তোমাদের সাবস্ক্রিপশন নিতে হবে। আর সাবস্ক্রিপশনস কীভাবে নেবে বা সাবস্ক্রিপশনস কেন নেবে তারও ডিটেলস এই ভিডিওতে দেওয়া রয়েছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ইজিলি সাবস্ক্রিপশনস তোমরা নিতে পারবে। ইতিমধ্যে যে সমস্ত পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, ICDS, মিসলেনিয়াস, WBCS, প্রত্যেকটা পরীক্ষার মেন কোর্স ইতিমধ্যেই আমরা স্টার্ট করেছি, আমরা ক্লাস নিচ্ছি এবং আরও অনেক কোর্স আসতে চলেছে WBPSC এক্সামকে ফোকাস করে, এক্সাইজ, এভরিথিং। তো তোমরা আনএকাডেমি লার্নিং অ্যাপ তোমরা ডাউনলোড করো এবং আনএকাডেমি জয়েন করো, সাবস্ক্রাইব করো। এবং যে বেনিফিট তোমাদেরকে আনএকাডেমি থেকে দেওয়া হচ্ছে, কি বেনিফিট তোমরা আনএকাডেমি থেকে পাবে, সাবস্ক্রিপশনস কেন নেবে, সাবস্ক্রিপশনস নেওয়ার বেনিফিট কি, সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। কিন্তু আলোচনা করার আগে আজকের আমাদের যে ক্লাস, যেটা ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ওপর, আমরা সেটা আলোচনা করব। ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত বইয়ের ফার্স্ট চ্যাপ্টার ইতিমধ্যেই আমি তোমাদের সাথে আলোচনা করেছি। আমি সেকেন্ড চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি। সেকেন্ড চ্যাপ্টারের যেটা টপিক সেটা হচ্ছে মেকিং অফ দ্য কনস্টিটিউশন। এবং মেকিং অফ দ্য কনস্টিটিউশন এই চ্যাপ্টারের যেটা মূল বিষয়, সেই বিষয়টা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি রিলেটেড ইনফরমেশনস। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া পার্ট 1। আমি আলোচনা করব কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কম্পোজিশনস এবং জেনারেল কিছু ইনফরমেশনস। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। তো আমরা প্রত্যেকেই জানি যে আমরা লাস্ট ভিডিওতে আমরা এই তথ্য আমরা পেয়েছি যে ক্যাবিনেট মিশন 1946-এ ভারতবর্ষে পাঠানো হয়েছিল, ক্যাবিনেট মিশনকে 1946। ক্যাবিনেট মিশন ফাইনালি কি রেকমেন্ড করলো, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কি করা হবে, সেট আপ করা হবে। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির স্ট্রেংথ কি হবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বাররা কিভাবে
ইলেক্টেড হবে, এই সমস্ত কিছু পরিকল্পনা করেছিল ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কি হয়, সেট আপ হয়। তো আমরা আলোচনা করব এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কম্পোজিশন নিয়ে আজকের ক্লাসে। তো ফাইনালি উই গট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বাই রেকমেন্ডেশনস অফ ক্যাবিনেট মিশন 1946। তো ক্যাবিনেট মিশন যে রেকমেন্ডেশনসটা করলো যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি স্ট্রেংথ কি হবে, তো দেখতেই পাচ্ছ তোমরা যে ক্যাবিনেট মিশন যেটা রেকমেন্ড করছে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি স্ট্রেংথ কি হবে 389। দিস ইজ দ্য রেকমেন্ডেশন অফ ক্যাবিনেট মিশন যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি স্ট্রেংথ কি হবে 389 মেম্বার নিয়ে কি হবে এই অ্যাসেম্বলি ফর্মড হবে, যার মধ্যে বলছে 296 সিটস, 296টা সিটস ওয়ার টু বি অ্যালটেড টু ব্রিটিশ ইন্ডিয়া অ্যান্ড 93 সিটস টু দ্য প্রিন্সলি স্টেট। আমরা প্রত্যেকে জানি যে ব্রিটিশরা ইন্ডিয়াকে দুটো ভাগ করে কি করতো, শাসন করতো। একটা হচ্ছে ব্রিটিশ প্রভিন্স আর একটাকে আমরা বলতাম প্রিন্সলি স্টেট। ব্রিটিশ প্রভিন্স যদি আমরা বলি সেটাকে আবার দুটো ক্যাটাগরিতে আমরা ডিভাইডেড করছি, একটা হচ্ছে গভর্নর প্রভিন্স আর একটা হচ্ছে চিফ কমিশনার প্রভিন্স, দিল্লি, আজমের, কুর্গ, এরকম চারটে কি ছিল চিফ কমিশনার প্রভিন্স। তাহলে কি বলছে, এই যে ব্রিটিশ প্রভিন্স থেকে আসবে কতজন 296, সেখান থেকে গভর্নর প্রভিন্স থেকে আসবে এবং চিফ কমিশনার প্রভিন্স থেকে আসবে। গভর্নর প্রভিন্স যদি আমরা সেই সময় বলি টোটাল ছিল 11টা, আর চিফ কমিশনার প্রভিন্স কতগুলো ছিল 4টে, তোমরা প্রত্যেকেই জানো। আর প্রিন্সলি স্টেট থেকে আসবে কতজন 93। ওকে, out of 296 seat allotted to the British India, 292 member were to be drawn from 11 governor province and 4 from 4 chief commissioner province, 1 from each। তাহলে 11টা যে গভর্নর প্রভিন্স এখান থেকে কতজন আসবে 292, আর চিফ কমিশনার প্রভিন্স 4টে, সেখান থেকে প্রত্যেকটা চিফ কমিশনার প্রভিন্স থেকে একজন, মানে 4টে, তাহলে টোটাল হয়ে গেল কত 296। তাহলে গভর্নর প্রভিন্স থেকে আসছে কতজন 292, আর চিফ কমিশনার প্রভিন্স থেকে আসছে 4 জন। তাহলে টোটাল ব্রিটিশ ইন্ডিয়া থেকে আসছে হচ্ছে তোমার 296। তাহলে ব্রিটিশ ইন্ডিয়া বলতে বোঝানো হচ্ছে কোনটা, গভর্নর প্রভিন্স এবং চিফ কমিশনার প্রভিন্স, ঠিক আছে। প্রিন্সলি স্টেট থেকে আসছে কতজন 93। ওকে, নেক্সট নাম্বার কি বলছে ইনফরমেশন, ইচ প্রভিন্স অ্যান্ড প্রিন্সলি স্টেট ওয়ার টু বি অ্যালটেড সিট ইন প্রপোর্শন টু দেয়ার রেসপেক্টিভ পপুলেশনস। ঠিক আছে, এই যে 11 গভর্নর প্রভিন্সের মধ্যে 292 সিটস কি করা হয়েছে বলো, ডিভাইড করা হয়েছে। তাহলে বেঙ্গল থেকে কতজন আসবে, বোম্বে থেকে কতজন আসবে, মাদ্রাস থেকে কতজন আসবে, এই টোটালটাই ডিপেন্ড হয়েছিল কিন্তু সেই সময় বেঙ্গলের পপুলেশনের উপর, মাদ্রাজের পপুলেশনের উপর, বোম্বের পপুলেশনের উপর ডিসাইড হয়েছিল। এবং প্রিন্সিপালটা কি ছিল বলছে 1 সিটস ওয়াজ টু বি অ্যালটেড ফর এভরি মিলিয়ন পপুলেশন, মানে 10 লাখ জনসংখ্যা পিছু একটা সিট, 10 লাখ জনসংখ্যা পিছু একটা সিট। এইভাবে কি হয়েছিল, এই 292 সিটস এবং ওই প্রিন্সলি স্টেটের ক্ষেত্রে 93 সিটস কি হয়েছিল, অ্যালটেড হয়েছিল, যে 10 লক্ষ জনসংখ্যা পিছু একটা সিট। ঠিক আছে, আচ্ছা এরপরে কি বলছে, এরপরে বলছে সিটস অ্যালোকেটেড টু ইচ ব্রিটিশ প্রভিন্স ওয়ার টু বি ডিভাইডেড অ্যামং 3 প্রিন্সিপাল কমিউনিটি, মুসলিম, শিখ অ্যান্ড জেনারেল, ইন প্রপোর্শন টু দেয়ার পপুলেশন। এই যে 292 সিটস, এই 292 সিটস কি হয়েছিল, তিনটে প্রিন্সিপাল কমিউনিটির মধ্যে ডিভাইডেড হয়েছিল, জেনারেল, মুসলিম অ্যান্ড শিখ। জেনারেলের জন্য টোটাল সিট ছিল 210টা, মুসলিম হচ্ছে রিজার্ভ ছিল 78, আর শিখ হচ্ছে অনলি 4, দেখো 292টা। তাহলে 292টা যে সিট সেটা কি করা হলো, এই তিনটে কমিউনিটির মধ্যে ডিভাইডেড করে দেওয়া হলো, জেনারেল, মুসলিম অ্যান্ড শিখ। জেনারেল হচ্ছে 210, মুসলিম 78 অ্যান্ড শিখ হচ্ছে 4। তার মানে কি ওই 78টা সিট, ওই 78 সিটে একমাত্র মুসলিম কন্টেস্ট করবে, ওই যে 4টে সিট, ওই 4টে সিটে শিখই কন্টেস্ট করবে, আর এই 210টা জেনারেল, এই 210টাই মুসলিম বা শিখ কন্টেস্ট করতে পারবে না। মুসলিম এবং শিখ বাদ দিয়ে 210টাই যে কেউ কন্টেস্ট করতে পারে, এক্সেপ্ট মুসলিম অ্যান্ড শিখ। ওকে, তাহলে আমরা এখানেও কিন্তু দেখতে পাচ্ছি একটা বিষয়, দেখো
যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশনটাও কিন্তু কি হয়েছিল বলো, কমিউনাল বেসিসে, কিন্তু যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 78 সিট ফর মুসলিম, 4 সিট রিজার্ভ ফর শিখ। তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে নির্বাচনটা, সেই নির্বাচনটাও কিন্তু হয়েছিল কমিউনাল বেসিসে। ওকে, আচ্ছা, এবার কি বলছে, দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ইচ কমিউনিটি ওয়ার টু বি ইলেক্টেড বাই মেম্বার্স অফ দ্যাট কমিউনিটি in the provincial legislative assembly, and voting was to be method of proportional representation by means of single transferable vote। এই জায়গাটা খুব ভালো করে দেখো কি বলছে, representative of each community were to be elected by the members of that community। তার মানে কি, একজন মুসলিমকে মুসলিম ইলেক্টেড করবে, একজন শিখকে শিখ ইলেক্টেড করবে। তাহলে ওই যে আমি তোমাদেরকে বলছিলাম যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ইলেকশন, সেই ইলেকশনটাও কিন্তু হয়েছিল কমিউনাল বেসিসে। কারণ দেখো এখানে কি বলছে, রিপ্রেজেন্টেটিভ অফ ইচ কমিউনিটি ওয়ার টু বি ইলেক্টেড বাই দ্য মেম্বার্স অফ দ্যাট কমিউনিটি। তার মানে কি, মুসলিমকে মুসলিমরাই ভোট দিয়ে ইলেক্টেড করবে, শিখদেরকে শিখরাই হচ্ছে ইলেক্টেড করবে। মানে একজন মুসলিম মুসলিম ভোটে ইলেক্টেড হবে, একজন শিখ শিখের ভোটে ইলেক্টেড হবে। ওকে, এবং দেখো ইলেকশনটা কি বলা হচ্ছে, বাই দ্য মেথড অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। মানে যেভাবে বর্তমানে আমাদের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যসভার মেম্বাররা নির্বাচিত হয়ে থাকে। তার মানে সোজা কথায় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে নির্বাচন, সেই নির্বাচনটা কিন্তু সোজা কথায় ডিরেক্ট ইলেকশনস হয়নি, এবং ইলেকশনটা কি হয়েছিল কমিউনাল বেসিসে। একটুখানি মনে করার চেষ্টা করো, আমরা প্রথম দিন যখন এই চ্যাপ্টারের ক্লাস যখন আমরা শুরু করেছি, মেকিং অফ কনস্টিটিউশন, প্রথম ক্লাসটা আমরা করেছিলাম ডিমান্ড ফর আ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এবং আশা করি তোমাদের মনে আছে, সেখানে কিন্তু কংগ্রেসের দাবি ছিল যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যারা মেম্বার তারা কি হবে, ডিরেক্টলি ইলেক্টেড হবে ইন্ডিয়ান ভোটারদের দ্বারা অন দ্য বেসিস অফ অ্যাডাল্ট সাফারেজ। কিন্তু ক্যাবিনেট মিশন যেটা রেকমেন্ড করছে সেটা কিন্তু ইনডিরেক্ট ইলেকশন। হ্যাঁ, তার একটা কারণ আছে, তার কারণটা হচ্ছে ওই যে ব্রিটিশ প্রাইম মিনিস্টার ঘোষণা করেছিল যে 30শে জুন 1948 সালের মধ্যে কি হবে, ইন্ডিয়াতে ব্রিটিশ রুল কি হবে, এন্ড। তাহলে সোজা কথায় আমরা যদি ডিরেক্ট ইলেকশন যদি করতে যেতাম সেই সময়, তাহলে সেখানে কিন্তু আমাদেরকে টাইম কি করতে হতো, ইনভেস্ট করতে হতো। কারণ কি, প্রথমে ভোটার লিস্ট তৈরি করতে হতো, কিভাবে ভোট হবে, এই যে বিষয়গুলো। ডিরেক্ট ইলেকশনের থেকে ইনডিরেক্ট ইলেকশনস কিন্তু কি হয়, অনেক ফাস্ট হয়। তার জন্যই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ইলেকশন, সেই ইলেকশনের ক্ষেত্রে যে মেথডটা রেকমেন্ড করা হলো, সেই মেথডটা হচ্ছে ইনডিরেক্ট প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। আর দেখতেই পাচ্ছ যে বলাই হচ্ছে যে রিপ্রেজেন্টেটিভ অফ ইচ কমিউনিটি ওয়ার টু বি ইলেক্টেড বাই দ্য মেম্বার্স অফ দ্যাট কমিউনিটি। তার মানে কমিউনাল বেসিসে কি হয়েছিল, নির্বাচনটা হয়েছিল। আর কি বলছি, বলছি রিপ্রেজেন্টেটিভ অফ প্রিন্সলি স্টেট ওয়ার টু বি নমিনেটেড বাই দ্য হেড অফ দ্য প্রিন্সলি স্টেট। প্রিন্সলি স্টেটের এই যে 93 যে বলা হলো 93 প্রিন্সলি স্টেট থেকে আসবে, তো বলা হলো যে প্রিন্সলি স্টেটের যারা হেড তারা কি করবে, নমিনেট করবে। প্রিন্সলি স্টেট থেকে যারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে আসবে, তারা ইলেক্টেড হয়ে আসবে, তারা নমিনেটেড হয়ে আসবে, সেখানে নমিনেট করবে কি, প্রিন্সলি স্টেটের হেড। ঠিক আছে, তাহলে আরেকবার আমরা একটুখানি দেখে নিই। তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে স্ট্রেংথ যেটা রেকমেন্ড করা হচ্ছে ক্যাবিনেট মিশনের তরফ থেকে, সেটা কি বলা হচ্ছে, 389 স্ট্রেংথ। কত করা হচ্ছে, 389 স্ট্রেংথ, এবং যার মধ্যে বলা হচ্ছে 296 আসবে কোথা থেকে, ব্রিটিশ ইন্ডিয়া থেকে, এবং 93 আসবে হচ্ছে প্রিন্সলি স্টেট থেকে। 296 সিট ডিভাইডেড করা হচ্ছে গভর্নর প্রভিন্স এবং চিফ কমিশনার প্রভিন্সের মধ্যে, যেখানে গভর্নর প্রভিন্স থেকে বলা হচ্ছে কতজন আসবে, 292, এবং চিফ কমিশনার প্রভিন্স ছিল টোটাল 4টে, প্রত্যেকটা থেকে একজন করে আসবে, 296। ওকে, এবং প্রত্যেকটা সিট, ঠিক আছে, প্রত্যেকটা সিট প্রিন্সলি স্টেট এবং গভর্নর প্রভিন্স এবং চিফ কমিশনার প্রভিন্স, ঠিক আছে, প্রত্যেকটা সিট ডিভাইডেড হয়েছিল প্রত্যেকটা প্রভিন্সের হচ্ছে পপুলেশনের উপর, যেখানে এই প্রিন্সিপালটাই ফলো হয়েছিল যে 10 লক্ষ জনসংখ্যা পিছু একটা সিট। ওকে,
আর বলা হচ্ছে কি যে এই যে 292 সিটস, এটা কি করা হলো, তিনটে প্রিন্সিপাল কমিউনিটির মধ্যে ডিভাইডেড করে দেওয়া হলো। জেনারেল 210, মুসলিম 78 এবং শিখ হচ্ছে 4। ঠিক আছে, এবং বলা হচ্ছে কি রিপ্রেজেন্টেটিভ অফ ইচ কমিউনিটি ওয়ার টু বি ইলেক্টেড বাই দ্য মেম্বার্স অফ দ্যাট কমিউনিটি। মানে কি একজন মুসলিমকে মুসলিমই ভোট দিবে, একজন শিখকে শিখই ভোট দেবে। ঠিক আছে, এবং নির্বাচনটা হয়েছিল কিসের ভিত্তিতে? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটিং সিস্টেম। আর বলা হলো যে প্রিন্সলি স্টেট থেকে যারা অ্যাসেম্বলিতে আসবে তারা ইলেক্টেড হয়ে আসবে না, তাদেরকে কি করা হবে, নমিনেট করা হবে। নমিনেট করবে প্রিন্সলি স্টেটের যারা হেড। ঠিক আছে, তাহলে এই রেকমেন্ডেশনস করা হলো ক্যাবিনেট মিশনের তরফ থেকে। ওকে, নেক্সট ইনফরমেশনস গুলো কি দেখো, বলা হচ্ছে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ পার্টলি ইলেক্টেড অ্যান্ড পার্টলি নমিনেটেড বডি। অবশ্যই আমরা কি দেখতে পাচ্ছি যে ব্রিটিশ ইন্ডিয়া থেকে ইলেক্টেড হয়ে আসছে এবং প্রিন্সলি স্টেট থেকে নমিনেটেড হয়ে আসছে। এবং কি দেখো বলছে, মেম্বার্স ওয়ার ইনডিরেক্টলি ইলেক্টেড বাই দ্য মেম্বার্স অফ প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজ হু দেমসেলভস ওয়ার ইলেক্টেড অন লিমিটেড ফ্র্যাঞ্চাইজি। তাহলে এই যে ব্রিটিশ ইন্ডিয়া থেকে গভর্নর প্রভিন্স থেকে 292 যে ইলেক্টেড হয়েছিল, তারা কিভাবে ইলেক্টেড হয়েছিল? তো একটুখানি তোমরা বোঝার চেষ্টা করো। সে সময় 11টা যে প্রভিন্স, সেই 11টা প্রভিন্সে কি ছিল? লেজিসলেচার ছিল, প্রভিন্সিয়াল লেজিসলেচার। তার মধ্যে কিছু লেজিসলেচার বাইক্যামারাল ছিল, আবার কিছু লেজিসলেচার ইউনিক্যামারাল। যেখানে তোমরা জানো যে 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে আউট অফ 11 গভর্নর প্রভিন্স 6 গভর্নর প্রভিন্সে কি হয়েছিল, বাই ক্যামারাল লেজিসলেচার ইন্ট্রোডিউসড করা হয়েছিল। ঠিক আছে, তাহলে সেখানে প্রভিন্সিয়াল লেজিসলেচার ছিল। আমি বাই ক্যামারাল কনসেপ্টেই বলছি। লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ অ্যান্ড লেজিসলেটিভ কাউন্সিল। ওকে, তাহলে এই দেখো, এই যে লেজিসলেটিভ অ্যাসেম্বলির যারা মেম্বার, তারা কি হয়েছিল, ডিরেক্টলি ইলেক্টেড হয়েছিল। কারা ইলেক্টেড করেছিল? ওই প্রভিন্সের যারা হচ্ছে ভোটার্স, ভোট দিয়ে। আর সেই সময় ভোটাধিকার সবারই কাছে ছিল না, লিমিটেড ফ্র্যাঞ্চাইজি কিসের ওপর? প্রপার্টি, ট্যাক্স এবং এডুকেশনের ওপর। তাহলে প্রভিন্সের যারা ভোটার, তারা ভোট দিয়ে কি করেছিল, এই লেজিসলেটিভ অ্যাসেম্বলির যারা মেম্বার তাদেরকে ইলেক্টেড করেছিল। আর এই লেজিসলেটিভ অ্যাসেম্বলির যারা মেম্বার, তারা কি করেছিল, ভোট দিয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ওই 292 মেম্বারকে ইলেক্টেড করেছিল। এই নির্বাচনটার সাথে আশা করি তোমরা রিলেট করতে পারছো আমাদের বর্তমানের রাজ্যসভার ইলেকশন। আশা করি তোমরা রিলেট করতে পারছো। আজকে বর্তমানে দেখো আমাদের রাজ্যসভার ইলেকশনস কিন্তু ঠিক এইভাবেই হয়, যে আমরা ভোট দিয়ে কি করি, এমএলএসদেরকে ইলেক্টেড করি, এমএলএসরা কি করে, ভোট দিয়ে রাজ্যসভার মেম্বারদেরকে ইলেক্টেড করে। সেই সময় তো একই বিষয় ঘটেছিল, যে প্রভিন্সের যারা পিপল তারা ভোট দিয়ে কি করেছিল, লেজিসলেটিভ অ্যাসেম্বলির যারা মেম্বার তাদেরকে ইলেক্টেড করেছিল। আর লেজিসলেটিভ অ্যাসেম্বলির যারা মেম্বার তারা ভোট দিয়ে কি করেছিল, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যারা মেম্বার তাদেরকে ইলেক্টেড করেছিল। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। তার জন্য দেখো এখানে বলেই দেওয়া হচ্ছে, দ্য মেম্বার্স were indirectly elected by the members of provincial assemblies who themselves were elected on limited franchisee। তাহলে প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলির যারা মেম্বার তারা কি করেছিল, ভোট দিয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বারদেরকে ইলেক্টেড করেছিল। মানে যেভাবে আজকে বর্তমানে রাজ্যসভার মেম্বাররা নির্বাচিত হয়, যেভাবে যে আমরা ভোট দিয়ে কি করছি, এমএলএদেরকে নির্বাচিত করছি, এমএলএরা ভোট দিয়ে কি করছে, রাজ্যসভার মেম্বারদেরকে নির্বাচিত করছে।
ঠিক ওই সিস্টেমে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মেম্বাররাও কিন্তু কি হয়েছিল, নির্বাচিত হয়েছিল। যে প্রভিন্সের যারা ভোটার তারা ভোট দিয়ে কি করেছিল, প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বারদেরকে ইলেক্টেড করেছিল, এবং প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলির যারা মেম্বার তারা কি করেছিল, ভোট দিয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বারদেরকে নির্বাচিত করেছিল। ঠিক আছে, আচ্ছা আর কি বলা হচ্ছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ইলেকশনটা কবে হচ্ছে, জুলাই আগস্ট 1946-এ। ওকে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস টোটাল কতগুলো সিট জিতেছিল, 208টা। মুসলিম লীগ টোটাল সিট জিতেছিল 73, এবং রিমেনিং 15 সিট হচ্ছে তোমার ছোটখাটো রাজনৈতিক দলগুলো। কমিউনিস্ট একটা জিতেছিল, ইউনিয়নিস্ট পার্টি ছিল, হিন্দু মহাসভা ছিল, এরকম ছোট ছোট রাজনৈতিক দল টোটাল মিলিয়ে 15টা। তাহলে মূল যে দুটো রাজনৈতিক দল সেখানে আমরা দেখতে পাচ্ছি মুসলিম লীগ এবং কংগ্রেস, যেখানে কংগ্রেস কতগুলো সিট জিতেছিল, 208টা, মুসলিম লীগ 73, আর রিমেনিং 15 হচ্ছে তোমার অন্যান্য রাজনৈতিক দল। ওকে, তারপর ইনফরমেশনটা কি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফার্স্ট মিটিং আফটার ইলেকশন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফার্স্ট মিটিং কবে হচ্ছে, 9 ডিসেম্বর 1946। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফার্স্ট মিটিং 9 ডিসেম্বর 1946 আফটার ইলেকশনস। বহু পরীক্ষায় এই প্রশ্ন এসেছে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফার্স্ট মিটিং কবে হয়েছিল, 9 ডিসেম্বর 1946। মুসলিম লীগ boycotted the meeting and insisted on a separate state of Pakistan. মুসলিম লীগ ফার্স্ট মিটিং বয়কট করলো এবং যেটা দাবি ছিল মুসলিম লীগের যে সেপারেট স্টেট অফ পাকিস্তান। The meeting was thus attended only 211 মেম্বার। তো ফার্স্ট মিটিং অ্যাটেন্ড করলো কত, 211 জন মেম্বার। Dr. Sachidananda Sinha, the oldest member, was elected as temporary president of the assembly following the French practice. তারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ইনাগুরাল মিটিং প্রিসাইড করার জন্য ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে ইলেক্টেড করা হলো টেম্পোরারি প্রেসিডেন্ট হিসাবে। ডক্টর সচ্চিদানন্দ সিনহা ওয়াজ ইলেক্টেড টেম্পোরারি প্রেসিডেন্ট অফ দ্য অ্যাসেম্বলি। ওকে, তার কিছুদিন পর ডক্টর রাজেন্দ্র প্রসাদ ওয়াজ ইলেক্টেড অ্যাজ প্রেসিডেন্ট অফ দ্য অ্যাসেম্বলি। কিছুদিন পর ডক্টর রাজেন্দ্র প্রসাদ কি হলেন, অ্যাসেম্বলির পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসাবে ইলেক্টেড হলেন। কিছুদিন পর ডেটটা মনে রাখতে হবে, 11 ডিসেম্বর 1946 ডক্টর রাজেন্দ্র প্রসাদ ইলেক্টেড হলেন অ্যাসেম্বলির পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসাবে। এবং আমরা দেখতে পাচ্ছি এইচ.সি. মুখার্জি অ্যান্ড ভিটি কৃষ্ণামাচারী ওয়ার ইলেক্টেড অ্যাজ ভাইস প্রেসিডেন্ট অফ দ্য অ্যাসেম্বলি। এইচ.সি. মুখার্জি এবং ভিটি কৃষ্ণামাচারী ইলেক্টেড হয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে। কিন্তু এই জায়গাটা ইনফরমেশন আমি দিয়ে রাখবো যে এই যে 11 ডিসেম্বর 1946 যেদিনকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ অ্যাসেম্বলির পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসেবে ইলেক্টেড হচ্ছেন, ওই দিনই এইচ.সি. মুখার্জিও ইলেক্টেড হলেন অ্যাসেম্বলির ভাইস প্রেসিডেন্ট হিসাবে। কিন্তু ভিটি কৃষ্ণামাচারী সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট হিসাবে ইলেক্টেড হয়েছিলেন। ভিটি কৃষ্ণামাচারী 19 জুলাই 1948 ভিটি কৃষ্ণামাচারী ইলেক্টেড হলেন সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট হিসাবে। এবার তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতেই পারে যে কেন দুটো ভাইস প্রেসিডেন্ট। তো সেই কারণটাও আমি বলে রাখি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে কম্পোজিশন তোমরা দেখলে, সেই কম্পোজিশনে কিন্তু দেখছো যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যেরকম প্রভিন্সের পার্টিসিপেশন রয়েছে, সেরকম প্রিন্সলি স্টেটেরও কি আছে বলো, পার্টিসিপেশন আছে। তাহলে এইচ.সি. মুখার্জি অ্যাকচুয়ালি ইলেক্টেড হয়েছিলেন বেঙ্গল প্রভিন্স থেকে, আর ভিটি কৃষ্ণামাচারী ছিলেন হচ্ছে প্রিন্সলি স্টেট থেকে নমিনেটেড। তাহলে বুঝতে পারলে দুটো ভাইস প্রেসিডেন্ট হওয়ার অর্থ। তাহলে এইচ.সি. মুখার্জি হচ্ছে প্রভিন্স থেকে ইলেক্টেড হয়েছিলেন অ্যাসেম্বলিতে, বেঙ্গল থেকে, আর প্রিন্সলি স্টেট থেকে নমিনেটেড হয়েছিলেন ভিটি কৃষ্ণামাচারী। তাহলে সোজা কথাই বুঝতে পারছো, যেহেতু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে প্রভিন্স এবং প্রিন্সলি স্টেটের কি রয়েছে, পার্টিসিপেশনস রয়েছে, তাই দুটো জায়গা থেকে দুটো ভাইস প্রেসিডেন্ট, প্রভিন্স থেকে এইচ.সি. মুখার্জি আর প্রিন্সলি স্টেট থেকে
ভিটি কৃষ্ণমাচারি। ওকে, আচ্ছা। বি.এন. রাও ওয়াজ অ্যাপয়েন্টেড কনস্টিটিউশনাল অ্যাডভাইজার। বি.এন. রাও কে অ্যাপয়েন্টেড করা হলো আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কনস্টিটিউট অ্যাডভাইজার। ঠিক আছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কনস্টিটিউশনাল অ্যাডভাইজার হিসাবে অ্যাপয়েন্টেড করা হলো স্যার বি.এন. রাওকে। স্যার বি.এন. রাওয়ের নেতৃত্বে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ইনিশিয়াল ড্রাফট কি হলো, প্রিপেয়ার্ড হলো। আর এই ইনিশিয়াল ড্রাফটের ওপরেই পরবর্তীকালে কাজ শুরু করলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারা নিযুক্ত ড্রাফটিং কমিটি, যার চেয়ারম্যান ছিলেন বি.আর. আম্বেদকর। তাহলে আমি আবারও বলছি, বি.এন. রাওয়ের নেতৃত্বে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির অ্যাডভাইজারি ব্রাঞ্চ ইন্ডিয়ান কনস্টিটিউশনের ইনিশিয়াল ড্রাফট প্রিপেয়ার করলো। এই যে ইনিশিয়াল ড্রাফট যেটা প্রিপেয়ার করা হলো বি.এন. রাওয়ের নেতৃত্বে, এই ইনিশিয়াল ড্রাফটের ওপর পরবর্তীকালে কাজ শুরু করলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারা নিযুক্ত ড্রাফটিং কমিটি, যার চেয়ারম্যান ছিলেন হচ্ছে শ্রী ডক্টর বি.আর. আম্বেদকর। ওকে, নেক্সট যে ইনফরমেশনটা আমি তোমাদের সাথে এবার শেয়ার করব, আলোচনা করব, সেই ইনফরমেশনটা হচ্ছে এটাই যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট যখন হলো, মানে যখন আমরা স্বাধীনতা পেলাম, তাহলে এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কি কি পরিবর্তন হয়েছিল এটাও কিন্তু আমাদের মনে রাখতে হয়। তো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের মাধ্যমে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে পরিবর্তনগুলো হয়েছিল তার প্রথমটাই দেখো বলা হচ্ছে অ্যাসেম্বলি ওয়াজ মেড ফুল সভারেন বডি হুইচ কুড ফ্রেম এনি কনস্টিটিউশন ইট প্লিজড। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 যখন আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম, সেখানে দেখবে বলেছিলাম তোমাদেরকে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে কি করা হলো, ফুল পাওয়ার দেওয়া হলো। সেই ফুল পাওয়ারটা কি, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ভারতের জন্য যে কোনো রকম যে কোনো প্রকারের কি করতে পারবে, সংবিধান তৈরি করতে পারবে। এবং এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি চাইলে ব্রিটিশ গভর্নমেন্টের যে কোনো আইনও কি করতে পারে, রিপিল করতে পারবে প্রয়োজনে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 অলসো, যার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে ফুল কি করা হচ্ছে, সভারেন বডি করা হচ্ছে। তাহলে এতদিন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিভাবে কাজ করেছে বা কিভাবে কাজ করবে, এই সমস্ত কিছুটাই কিন্তু নির্দিষ্ট করা হয়েছিল ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী। কিন্তু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 এই আইনের মাধ্যমে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে কি করা হচ্ছে, ফুল সভারেন বডি করা হচ্ছে। মানে কি, যার ওপর কি থাকবে না, কোনো বিদেশি শক্তির কোনো নিয়ন্ত্রণ থাকবে না। বাইরের কেউ কি করতে পারবে না এই অ্যাসেম্বলিকে এবং এই অ্যাসেম্বলির কার্যক্রমকে কি করতে পারবে না, নিয়ন্ত্রণ করতে পারবে না। অ্যাসেম্বলি স্বাধীনভাবে কি করবে, তার কাজ করবে। অ্যাসেম্বলি স্বাধীনভাবে ভারতের সংবিধান তৈরি করবে এবং অ্যাসেম্বলির ওপর কি থাকবে না, বাইরের কোনো রাষ্ট্রের, বাইরের কোনো শক্তির কি থাকবে না, কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এবং অ্যাসেম্বলি ব্রিটিশ পার্লামেন্টের যে কোনো আইন কি করতে পারবে, বাতিল করতে পারবে। সেকেন্ড কি বলছে, অ্যাসেম্বলি অলসো বিকাম আ লেজিসলেটিভ বডি। তাহলে দেখো, এতদিন আমরা যতদিন না ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, আমাদের জন্য যাবতীয় আইন কানুন যাই বলো না কেন, সেটা ব্রিটিশ পার্লামেন্ট করে এসেছে। তাহলে এবার যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছি, তাহলে আমাদের জন্য তো আর ব্রিটিশ পার্লামেন্ট কি করবে না, আইন কানুন করবে না, কারণ আমরা তো স্বাধীন। তাহলে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে, একটা স্বাধীন জাতি হিসাবে, তাহলে আমরা আমাদের পরিচালনার জন্য কি করব, আইন কানুন তৈরি করব। তাহলে ভারতীয়দের দ্বারা তৈরি কোনো প্রতিষ্ঠানে কি করবে, ভারতীয়দের জন্য আইন কানুন তৈরি করবে। তাহলে সেই সময়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দেখো ভারতীয়দের দ্বারা তৈরি একটা প্রতিষ্ঠান। তাই এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ওপরই দায়িত্ব দেওয়া হলো যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কি করবে, এই স্বাধীন ভারতের জন্য আইন কানুন তৈরি করবে। তাহলে 1947 কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ওপর দুটো দায়িত্ব চলে এলো। একটা দায়িত্ব তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রথম থেকেই পালন করছে, যে উদ্দেশ্যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কি হয়েছিল, সেট আপ হয়েছিল, মেকিং কনস্টিটিউশন। এবং আরেকটা দায়িত্ব চলে এলো, সেটা হচ্ছে কি বলো, মেকিং
লজ। তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে দেখো ডুয়াল ফাংশন কি করতে হচ্ছে, পারফর্ম করতে হচ্ছে। একটা হচ্ছে মেকিং কনস্টিটিউশন, হচ্ছে মেকিং ল। এবং দুটো কাজ কিন্তু অ্যাসেম্বলি কি করতো বলো, আলাদাভাবে করতো, মানে একসাথে নয়। মানে মেকিং কনস্টিটিউশন হিসাবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আলাদাভাবে কি হতো বলো, মিট করতো। এবং মেকিং লজ হিসাবেও কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কি করতো, আলাদাভাবে মিট করতো। এবং তার জন্য যদি আমরা বলি যে এই যে অ্যাসেম্বলি যখন মেকিং লজ এই ফাংশনটা পারফর্ম করার জন্য যখন মিট করছে, তখন অ্যাসেম্বলির মিটিং প্রিসাইড করতো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর অ্যাসেম্বলি যখন মেকিং লজ এই ফাংশনটা পারফর্ম করার জন্য মিট করতো, তখন অ্যাসেম্বলির মিটিং প্রিসাইড করতো জি.ভি. মাভালাঙ্কার। তাহলে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 যে আইনে কি করা হচ্ছে, অ্যাসেম্বলির ওপর একটা বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে। সেই বাড়তি দায়িত্বটা কি, যে এই স্বাধীন ভারতের জন্য তোমাকে কি করতে হবে, আইন কানুন করতে হবে, যতক্ষণ না পার্লামেন্ট আসছে। ঠিক আছে। অ্যান্ড নাম্বার 3, মুসলিম লীগ মেম্বার্স, ঠিক আছে, মুসলিম লীগ মেম্বার্স উইথড্র ফ্রম দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর ইন্ডিয়া। Consequently, the total strength of the assembly came down to 299 against 389, originally fixed in 1946 under cabinet mission plan. তো ক্যাবিনেট মিশন প্ল্যানে যেটা স্ট্রেংথ ফিক্সড করা হয়েছিল ক্যাবিনেট মিশনে, সেটা কত ছিল, 389। কিন্তু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 যে আইনে কি হচ্ছে, দুটো স্বাধীন রাষ্ট্রের জন্ম হচ্ছে, ভারত বিভক্ত হচ্ছে। তার ফলে মুসলিম লীগ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থেকে কি হয়, বেরিয়ে যায়। তার ফলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথটা কি হয়, রিডিউস হয়। সেটা রিডিউস হয় কত হচ্ছে, 389 থেকে 299। ঠিক আছে। তাহলে 389 থেকে স্ট্রেংথ রিডিউস হয়ে কত হলো, 299। তার কারণটা কি, যেহেতু ভারত কি হলো, বিভক্ত হলো। বিভক্ত হয়ে একটা নতুন রাষ্ট্রের জন্ম হলো পাকিস্তান, এবং পাকিস্তানের জন্য কি করা হলো, আলাদা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দেওয়া হলো। তারপরে স্বাভাবিকভাবেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথটা কি হবে, রিডিউস হবে, এবং রিডিউস হয়ে কত হচ্ছে, 299। তাহলে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 এই চেঞ্জেসগুলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ক্ষেত্রে হচ্ছে, একটা স্ট্রেংথ রিডিউস হচ্ছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ভারতবর্ষের জন্য যে কোনো রকম সংবিধান তৈরি করতে পারবে, এবং এই সংবিধান তৈরির ক্ষেত্রে অ্যাসেম্বলি স্বাধীনভাবে কাজ করবে। অ্যাসেম্বলির ওপর কি থাকবে না, বাইরের কোনো শক্তির কোনো প্রভাব থাকবে না, বাইরের কোনো রাষ্ট্রের কোনো প্রভাব থাকবে না। এবং সংবিধান তৈরির পাশাপাশি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কি করবে, এই স্বাধীন ভারতের জন্য আইন কানুনও তৈরি করবে। ঠিক আছে। তাহলে এই পরিবর্তনগুলো আমরা দেখতে পাচ্ছি 1947 ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের মাধ্যমে। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি পার্ট 2 ইনফরমেশন। আজকে যতটা আলোচনা করলাম, পরবর্তীকালে পরবর্তী ভিডিওতে এর পরবর্তী জায়গাগুলো নিয়ে আলোচনা করব, কমিটিগুলো নিয়ে আলোচনা করব সংবিধান কবে অ্যাডপ্ট হলো, কবে কার্যকর হলো, আরও কিছু রিলেটেড ইনফরমেশনস আলোচনা করব নেক্সট ভিডিও কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি পার্ট 2-তে। তাহলে আজকে আমরা যেটা আলোচনা করলাম সেটা আরেকবার একটুখানি আমরা দেখে নিই। আমরা আলোচনা করলাম অ্যাসেম্বলির কম্পোজিশন, ব্রিটিশ ইন্ডিয়া থেকে কতজন এসছে, প্রিন্সলি স্টেট থেকে কতজন এসছে, ব্রিটিশ ইন্ডিয়া থেকে যারা এসছেন তারা কিভাবে ইলেক্টেড হয়ে এসছেন, প্রিন্সলি স্টেট থেকে যারা এসেছিলেন তারা নমিনেটেড হয়েছিলেন, কে নমিনেটেড তাদের করেছিল, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ইলেকশনটা কিভাবে হয়েছিল, ইলেকশনের প্রিন্সিপালটা কি ছিল, ইলেকশন রেজাল্ট, ফার্স্ট মিটিং কবে হচ্ছে, ইনাগুরাল মিটিং কে প্রিসাইড করছে, পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসেবে কে ইলেক্টেড হচ্ছেন, এই জায়গাগুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম। তো নেক্সট দিন তোমাদের সাথে আলোচনা করব কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি পার্ট 2। পার্ট 2-তে আজকে যা আলোচনা করলাম তার বাইরে যে ইনফরমেশনসগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। তো প্রত্যেককে আবার বলবো যে এই যে চ্যানেল WBPSC GS 101, ডু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার, আর অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে। কমেন্ট খুবই প্রয়োজন, কারণ দিস ইজ ইয়োর চ্যানেল। তো সেই ক্ষেত্রে তোমাদের কোনো সাজেশনস, তোমাদের কোনো রেকমেন্ডেশনস, উই অলওয়েজ ওয়েলকাম। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর আনএকাডেমির
যে লার্নিং অ্যাপ, সেই লার্নিং অ্যাপ ডাউনলোড করে আনএকাডেমি লার্নিং অ্যাপে যে আমরা ক্লাস নিয়ে থাকি সেই ক্লাসগুলোও তোমরা দেখতে পাবে। তার জন্য তোমাদের লার্নিং অ্যাপ ডাউনলোড করতে হবে। লার্নিং অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আর সাবস্ক্রিপশনের ক্ষেত্রে অবশ্যই যে সাবস্ক্রিপশনস নেওয়ার কিছু তো অ্যাডভান্টেজ আছে, কিছু তো বেনিফিট আছে। সো দিস আর দ্য বেনিফিট অফ আনএকাডেমি সাবস্ক্রিপশনস। ইউ ডিরেক্ট ইউর লার্নিং। তুমি কিভাবে পড়াশোনা করবে সেটা তুমি ঠিক করতে পারবে। তুমি তোমার কোর্স, ব্যাচ, এডুকেটর, এভরিথিং তুমি চুজ করতে পারবে। ইউ অলসো চুজ ইউর টিচার। আনএকাডেমি কোনো স্টুডেন্টের ওপর, কোনো লার্নারের ওপর কোনো টিচারকে চাপিয়ে দেয় না যে তোমাকে এই স্যারেরই ক্লাস করতে হবে, এই এডুকেটরই ক্লাস করতে হবে। ইউ চুজ ইউর এডুকেটর। ফুল ফ্রিডম। তোমার পড়াশোনার ক্ষেত্রে তোমাকে ফুল ফ্রিডম দেওয়া হচ্ছে যে তুমি তোমার কোর্স, ব্যাচ, এডুকেটর এভরিথিং তুমি চুজ করবে। ডাউট ক্লিয়ারিং সেশনস রয়েছে, টেস্ট সিরিজ, কুইজ, প্র্যাকটিস সেশনের মতো এই যে জায়গাগুলো রয়েছে, যে জায়গাগুলো তোমার পড়াশোনাকে কী করবে, এনহ্যান্স করবে, তোমাকে বুঝতে সাহায্য করবে যে তোমার প্রিপারেশনটা কোন জায়গায় রয়েছে, তোমাকে কোন জায়গায় তোমাকে আরও বেশি এফর্ট দিতে হবে, এবং যে কোনো ডাউট তুমি সেটা লাইভ ক্লাসে কী করতে পারবে, সলভ করতে পারবে। ইউ ক্যান আস্ক এনি ডাউট ডিউরিং লাইভ ক্লাস। এবং আরেকটা বেনিফিট যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যদি কখনো কোনো তোমার ব্যস্ততার কারণে তোমার লাইভ ক্লাস যদি মিস হয়ে যায়, তো তুমি সেই ক্লাস তুমি অফলাইনেও করে নিতে পারবে। মানে যে ক্লাসটা তোমার মিস হচ্ছে সেই ক্লাসটা কি রেকর্ডেড তুমি দেখে নিতে পারবে। তো অনেক সময় আমরা এই চিন্তায় থাকি যে কোনো কারণে যদি আমার ক্লাস মিস হয়ে যায়, আমি এই ক্লাসটা কীভাবে পাবো, ওই ডাউটটা আমার কীভাবে সলভ হবে। সো ডোন্ট ওয়ারি, কোনো ব্যস্ততার কারণে যদি কোনো ক্লাস মিস হয়ে যায়, তো তুমি সেই ক্লাস রেকর্ডেড দেখে নিতে পারবে। এখানে প্রত্যেকটা ক্লাস লাইভ হওয়ার পর সেটা রেকর্ডেড ভিডিও থাকে আনএকাডেমি লার্নিং অ্যাপে। সো দিস আর দ্য বেনিফিট ইফ ইউ টেক আনএকাডেমি সাবস্ক্রিপশনস। আর WPSC প্রত্যেকটা এক্সামের এখানে গাইড আমাদের দেওয়া হয়ে থাকে। তুমি ক্লাসিক বলো, তুমি মিসলিনিয়াস বলো, তুমি ICDS বলো, তুমি WBCS বলো, এভরিথিং। WPSC প্রত্যেকটা পরীক্ষার গাইডেন্স, সাপোর্ট আনএকাডেমি থেকে দেওয়া হয়ে থাকে। সো ইট ইজ ইউর চয়েস, ইউ ক্যান টেক আনএকাডেমি সাবস্ক্রিপশনস। আর অবশ্যই যদি সাবস্ক্রিপশনস নাও, তোমার পড়াশোনার যে ধরন, সেই ধরনটা অবশ্যই অন্যের থেকে আলাদা হতে বাধ্য। আর অবশ্যই তার পাশাপাশি এই যে আনএকাডেমি সাবস্ক্রিপশনের যে প্ল্যান, সেটা দেখতে পাচ্ছ 1 month, 3 months, 6 months, 1 year and 2 year. So Unacademy recommend either you take 1 year and 2 year subscriptions, because competitive exam এর ক্ষেত্রে আমাদের একটা টাইম আমাদেরকে দিতে হয়, আর সেই টাইমটা কখনো 1 মাস, 3 মাস বা 6 মাস নয়। সো ইউ ক্যান টেক আইদার 1 year or 2 year সাবস্ক্রিপশনস। আর সাবস্ক্রিপশনস কীভাবে নেবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে গিয়ে তোমরা ইজিলি সাবস্ক্রিপশনস তোমরা নিয়ে নিতে পারো। ওকে, আর তার পাশাপাশি WPSC GS 101, দিস ইজ ইউর চ্যানেল। ডু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। তো আমরা যারা এডুকেটর, এই চ্যানেলে তোমাদের জন্য বিভিন্ন ভিডিও আপলোড করছি, তার জন্যই বলবো যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, এবং অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে যে তোমাদের সাজেশনস, তোমাদের রিকমেন্ডেশনস আমাদের খুবই প্রয়োজন। তো সবাইকে থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। নেক্সট ভিডিওর টপিক কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি পার্ট 2। আজকে পার্ট 1 আলোচনা করলাম, নেক্সট দিন আলোচনা করবো পার্ট 2। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।